নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। বেঙ্গল লাইনে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই চোখ রাখবো কালীগঞ্জে এবার গ্রেফতার, কালীগঞ্জ কাণ্ডে এবার গ্রেফতার হলো আরো এক। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। গতকাল আমরা দেখেছি 4 জন গ্রেফতার হয়েছিলেন, আর এবার আরো একজনকে গ্রেফতার করা হলো। বোমার আঘাতে নাবালিকার মৃত্যু হয়েছিল গত 23শে জুন। আমরা দেখেছিলাম কালীগঞ্জে উপনির্বাচন হলো, আর তৃণমূলের বিজয় উল্লাসের বলি হতে হলো এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে, যেখানে সবুজ আবিরের তলায় ঢেকে গেল একেবারে রক্তের লাল রঙে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী, যাকে বিজয় উল্লাসের বলি হতে হলো। সেই ঘটনায় আরো একজন অভিযুক্তকে গ্রেফতার করলো। ধৃতের নাম শরীফুল শেখ। মৃত্যুতে ধৃত বেড়ে হয়ে দাঁড়ালো 5। থমথমে নাবালিকার গ্রাম মোলান্দি। আজও গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ, চলছে কড়া টহলদারি। খুনের ঘটনায় মৃতের বাড়িতে ফরেনসিক বিশেষজ্ঞরাও পৌঁছেছেন। বাড়ির চারপাশ ঘিরে রাখা হয়েছে। আশেপাশের এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বোমার অংশ এবং রক্তের নমুনা সংগ্রহ করে দেখা হবে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, একদিকে যখন ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5, আজ আরো একজনকে গ্রেফতার করা হলো, তার সাথেই আবার ফরেনসিক বিশেষজ্ঞ দল পৌঁছলো সেখানে। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন দিকে এগোচ্ছে? দেখো, একদমই সেটা হচ্ছে যে 24 জনের নামে এফআইআর করে দায়ের হয়েছিল, এবং পরিবারের তরফ থেকে তার মা সাবিনা বিবি তিনি কিন্তু 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। গতকালকে 4 জনকে গ্রেপ্তার করা হয়, আজকে একজন, মোট 5 জন গ্রেপ্তার হয়েছে। এখনো বাকি রয়েছে 19 জন। তো গতকালকে কিন্তু তার মা এই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এবং পুলিশের প্রতি তাদের ভরসা যেন কোথাও হারিয়ে যাচ্ছে, তাই জন্য সিবিআই তদন্ত দাবি করেছিলেন। পাশাপাশি পুলিশ আজকে এই শরীফুল যে আছে তাকে একেবারেই কৃষ্ণনগর আদালতে তোলা হয়। সেখানে 5 দিনের পুলিশি হেফাজত নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আর বাদবাকিদের খোঁজ চালাবে পুলিশ। পাশাপাশি আজকে ওই যে গ্রাম যেখানে ঘটনাস্থল মোলান্দি, সেইখানে কিন্তু ফরেনসিকের 3 সদস্যের প্রতিনিধি দল যায়, যেখানে ঘটনা ঘটেছে, অর্থাৎ ওই যে তামান্না খাতুনের বাড়ির যে উঠোন যেখানে সে দাঁড়িয়ে ছিল এবং তার বোমাটা লাগে তার গায়ে, সেখানে ঘটনাস্থল, সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি পার্শ্ববর্তী বেশ কয়েকটা বাড়িতে যেভাবে বোমাবাজি করা হয়, সেখানে কিন্তু সেই সমস্ত বাড়ি থেকেও কিন্তু নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিশেষজ্ঞ দল। এই সমস্ত নমুনা তারা ফরেনসিক ল্যাবে পাঠিয়ে সেগুলো রিপোর্ট দেবে পুলিশকে, এবং তদন্তের স্বার্থে সেই রিপোর্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ। পাশাপাশি একটা প্রশ্ন উঠছে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে, কারণ 24 জনের বিরুদ্ধে অভিযোগ হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ওই যে মোলান্দি গ্রাম, সে গ্রাম কিন্তু একেবারে সে গ্রাম কিন্তু একেবারে এখনো পর্যন্ত থমথমে রয়েছে। এলাকার মানুষের একটা চাপা ক্ষোভ রয়েছে, কারণ সেখানে গ্রেপ্তার এখনো 19 জন বাকি রয়েছে। সেক্ষেত্রে পুলিশ কেন এখনো গ্রেপ্তার করতে পারছে না? অলরেডি 2 দিন পেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছেই। বৃষ্টি, বেশ, সঙ্গে থাকো সুমন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, কালীগঞ্জ কাণ্ডে একজন নাবালিকার মৃত্যু তৃণমূলের বিজয় উল্লাসে, আর তার মৃত্যুতে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। এবার কালীগঞ্জের মৃতার বাড়িতে বিধায়ক পরিবারের সঙ্গে সাক্ষাৎ হুমায়ুন কবিরের। তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার, তিনি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন। শুধু তাই নয়, হুমায়ুন আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন মৃতের পরিবারকে, সেটি প্রত্যাখ্যান করলেন নাবালিকার পরিবার। অ্যাক্সিডেন্ট কি করে হলো? অ্যাক্সিডেন্ট হলো, আমি মেনে নিলাম অ্যাক্সিডেন্ট। পায়ে লাগবে, হাতে লাগবে, পিঠে লাগবে, হাতে লাগবে, হাতে পায়ে, এই বুকে একেবারে এই মাঝে লেগেছে। কোথায় আপনি দেখেছেন? আমার মায়ের এই বুকে লেগেছে। আমার মায়ের এই বুক খুলে চলে গেছে। আমার মায়ের এখান থেকে কেটে এইটুকু লেগে আছে। আমি নিজে হাতে দেখছি, ওই বোমা কেন উদ্ধার হলো না? আমি জানতে চাই কেন ওই বোমা উদ্ধার হলো। আবার বড় পুলিশ সে বলছে আমি বড় পুলিশ। কিসের বড় পুলিশ? বড় পুলিশ হইলো সে জানে, আগে থেকে ওয়ার্নিং দেওয়া আছে। আগে থেকে ওয়ার্নিং দেওয়ার বাবা ছিল না বাড়িতে।
ওর বাবা বাড়িতে ছিল না, আগে থেকে ওয়ার্নিং দেওয়া আছে ওই মুলান্দি জিতলে সিপিএনকে একবারে ফেলিয়ে দাও এইরকম। আপনি ভালো বলে দুনিয়ার সবাই ভালো না, হয়তো আপনি নেতা, আপনি ভালো, যাই হোক আপনি ভালো, দুনিয়ার সবাই ভালো না। এইখানে সেই যে মেয়েটার নাম ভোটে দাঁড়িয়েছে, মেয়েটা ভোট এসে চাইতে এসেছে, ভোটের আগে তো আসে সবাই এমনি করে ভোটের এমনি করে দেখাচ্ছে। আমার মেয়ে আমার তামান্না দেওয়ারি দেখতে গেছে, আমার মেয়েকে জানে যে ও লালের মেয়ে, ও অন্য পার্টি আমরা অন্য পার্টি। আমার মেয়েকে দেখতে গেছে, মেলা লোক আসি ভোট দেন করছে, মেলা লোক। আমার ছোট মেয়ে আমাকে টেনে ওইখানে নিয়ে যেছে, হ্যাঁ টেনে ওইখানে নিয়ে যেছে। এর মধ্যে আমার ফোন নাম্বার লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কিসের জন্য এইরকম ছোট আমাকে করবেন না, আমার কিন্তু আমি করবেন না, একদম কে আছে টাকা নেবে, ও কে আছে টাকা নেবে। সুমন, আরো একবার সরাসরি সুমনের কাছে যাব, যেখানে আমরা দেখলাম একজন নাবালিকার মৃত্যু, সেখানে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি গিয়ে কি করছেন, একজন নাবালিকার প্রাণের অর্থের পরিমাণ ঠিক করছেন, তিনি পরিবারকে অর্থ সাহায্য দিতে চাইছেন। এরকম একটা নৃশংস ঘটনায় যেখানে তৃণমূলের বিজয় উল্লাসের বলি হলো সেই বাচ্চাটি, আর তার পরিবারকে এভাবে অর্থ সাহায্য করে একটা অর্থের গণ্ডির মধ্যে বাঁধার চেষ্টা করা হচ্ছে। দেখো, একদমই সেটা হচ্ছে যে দেবরার বিধায়ক প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির তিনি আজকে তার বাড়িতে যান, মোলান্দির যে গ্রামের বাড়ি তামান্না খাতুনের বাড়িতে, সেখানে তার মা বাবার সঙ্গে দেখা করেন, কথা বলেন, এবং কথা বলার পরই তিনি একটি চেক, কিছু অর্থ তুলে দেওয়ার চেষ্টা করেন তার মার হাতে। তখনই কিন্তু তার মা যথেষ্ট ক্ষোভ উগরে দেন, কারণ তিনি বলেন তার মেয়ের মৃত্যুটা কিভাবে হয়েছে, তার চোখের সামনে তার মেয়েকে যেভাবে তার বুকের উপর এসে বোমাটা লেগেছে এবং তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, সেক্ষেত্রে কেন সাহায্য, কিসের সাহায্য, কোনো সাহায্যের দরকার নেই, এবং প্রত্যাখ্যান করেন। তখন বিধায়ক বোঝানোর চেষ্টা করেন তিনি কোনো রাজনৈতিক দলের হিসাবে আসেননি, তিনি একটি অরাজনৈতিক সংগঠন করেন, সমাজসেবা সংগঠন করেন, তিনি শুধুমাত্র মানবিকতার খাতিরে এসেছেন, কিন্তু কোনোভাবেই তার পরিবার কোনো অর্থ সাহায্য নেবে না। কারণ যে তিনি একাধারে যেমন তৃণমূল বিধায়ক, তিনি অন্যদিকে কিন্তু একজন আইপিএস অফিসারও, প্রাক্তন আইপিএস অফিসার, কিন্তু তার সামনেই পরিবারের লোকজন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। একদমই সেটাই তো বড় বড় করে বিষয়টি দেখা যাচ্ছে, যে প্রশ্ন তার মা বারবার বলছে পুলিশ কি জানতো না বোমা সেখানে নেই, বোমা কেন উদ্ধার হলো না, এটা কিন্তু বারবার বলছেন, একদম অন ক্যামেরা কিন্তু তিনি বলেছেন সে সময় দুজনের কথোপকথনে, যে বোমা কি এখনো উদ্ধার করা গেল না, এত বোমা, যেই বোমার আঘাতে তার নিষ্পাপ শিশু মৃত্যু হয়েছে, এবং সে তো রাজনীতি বোঝে না, সে তো ভোট বোঝে না, সে গণতন্ত্র বোঝে না। তার মা এটাও বলছেন যে এই তামান্না যখন আলিফা এখানে প্রচারে এসেছিল, হাত দেখিয়েছিল, তখন কিন্তু সে আর 10টা বাচ্চাদের মতোই তাকে দেখতে গেছিল। সে কি জানে সে তৃণমূল না বিজেপি না সিপিএম না কংগ্রেস? অর্থাৎ এটা কিন্তু একটা বড় প্রশ্ন, যে পুলিশ কি জানতো না যে যেভাবে বোমাবাজি করা হয়েছে, 25 থেকে 30টা বাড়িতে পর পর বোমাবাজি করা হয়েছে, যার জন্য বেঘরে প্রাণ দিতে হলো নিষ্পাপ নাবালিকাকে। তো সেক্ষেত্রে পুলিশের প্রশাসনের ভূমিকা বড় করে আসছে, এবং তাকে কিন্তু সেটাই বোঝানোর চেষ্টা করেছেন তার মা, যে পুলিশ কি করলো। এবং প্রথম দিকে একটা অভিযোগ তুলছিল তার মা, শাসক তারা যখন সেই নিথর দেহটি নিয়ে আসা হলো, সেই 10 বছরের ছোট বাচ্চা, তার শরীরটাকে নিথর অবস্থায় নিয়ে আসা হলো, সেই সময়ও আমরা শাসক দলের কাউকে দেখতে পাইনি। তারা যখন বিজয় উল্লাস করছিলেন, বোমা ফাটাচ্ছিলেন, তখন তাদের উচ্ছ্বাস অন্য জায়গায় ছিল, আর যার বলি হতে হলো সেই বাচ্চাটিকে। আর এবার আমরা কি দেখলাম, সেই নিথর দেহটি যখন এলো, সেখানে কোনো তৃণমূলের কোনো কর্মী সমর্থক উপস্থিত ছিলেন না, কিন্তু আজ তার পরিবারের কাছে অর্থ সাহায্য বেঁধে দিতে কে পৌঁছে গেলেন? তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির একটা টাকার গণ্ডির মধ্যে বাঁধতে চাইলেন সেই পরিবারকে। একদমই সেটাই হচ্ছে প্রশ্ন। তার মা কোন রকম তার মেয়ের মৃত্যুর প্রতিদান হিসাবে কোনো অর্থ সাহায্য চান না, একমাত্র সন্তানকে হারিয়ে তারা শোকে বিহ্বল, এবং
তাদের কাছে শুধুমাত্র একটাই চাওয়া যে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার, যাদের নামে এফআইআর হয়েছে তাদেরকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি। এটাই হচ্ছে তাদের মূল এখন দাবি, কারণ একমাত্র সন্তান হারিয়ে গেছে, টাকার বিনিময়ে তারা কোন রকম ভাবে এই যে মৃত্যু সেটাকে মেনে নিতে পারছেন না। বিধায়ক যদিও বলেছেন, বারবার বলার চেষ্টা করেছেন তিনি। মালদার ভূতনিতে রাস্তা নির্মাণ ঘিরে সংঘর্ষ, এই খবর নিয়ে ফিরবো, তবে সময় এখন একটি বিরতির পর ফিরছি। চোখ রাখুন নিউজ টাইমে। ফিরে আসলাম বিরতির পর, আর এবার চোখ রাখতে হবে মালদার দিকে, কারণ মালদায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ। মালদার ভূতনিতে গ্রামবাসীদের মারধর করার অভিযোগ উঠছে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। দোকানে ভাঙচুর করা হয়েছে, বাড়িতে ইট পাটকেল চালানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি রাজীব ঘোষ। নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ মালদার মানিকচকে। বুধবার দিন সকালবেলায় উন্নয়ন দপ্তরের বরাদ্দ টাকায় রাস্তা নির্মাণ হচ্ছিল মালদার মানিকচক ব্লকের শঙ্করটোলা এলাকায়, এবং যথারীতি সেই গ্রামের মধ্যে তো শঙ্করটোলা গ্রামে যখন রাস্তা নির্মাণ হচ্ছিল সে সময় গ্রামবাসীরা বলে যে কিছুটা জায়গা তাদের রাস্তাটা উঁচু করতে হবে, সে ঠিকাদার সংস্থাকে বলে। কিন্তু ঠিকাদার সংস্থা বলে যে না, যেরকম করা হচ্ছে সেরকমই হবে, কোনো উঁচু করা হবে না। তবে গ্রামবাসীরা পাল্টা তাদেরকে বোঝায় যে কিছুটা আগে যা রাস্তা ওনারা তৈরি করেছিলেন সেটা উঁচু হয়েছে, কিন্তু তারপরে এটা নিচু হয়েছে, কারণ এবার জল যখন অর্থাৎ বর্ষার সময় জল এসে কিন্তু এই নিচু জায়গাটা জল জমবে, যার ফলে গ্রামবাসীরা বলছে রাস্তাটা যাতে সে আগে যেরকম উঁচু করা হয়েছিল সেই জায়গাতেই যাতে উঁচু করা হয়। এবং তারপর এই নিয়ে কিন্তু বাকবিতণ্ডা শুরু হয় গ্রামবাসীদের সাথে ঠিকাদার সংস্থার। তারপরে অভিযোগ যে সেই ঠিকাদার সংস্থার লোকজন এবং রাস্তা নির্মাণের যারা কর্মী ছিলেন অর্থাৎ লেবার ছিলেন, তারা হঠাৎ করে দুজন গ্রামবাসীদের উপর চড়া হয় এবং তাকে বেধড়ক মারধর করতে শুরু করে। শুধু তাই নয়, সেখানকার কয়েকটি গ্রামবাসীদের বাড়িতে ইট পাটকেল ছোড়া হয় এবং দোকানেও কিন্তু ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। তারপর আরও গ্রামবাসীরা সেখানে জড়ো হলে সেখান থেকে ঠিকাদার সংস্থা যারা কর্মী তারা এবং রাস্তা তৈরির যে নির্মাণের যে যারা লেবাররা ছিলেন তারা কিন্তু সেখান থেকে কিন্তু পালিয়ে যায়। এবং তারপর সেই খবর যায় সেখানে ভূতনি থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই যে অর্থাৎ এই রাস্তা নির্মাণ নিয়ে যে সংঘর্ষ তার ফলে কিন্তু সেই রাস্তার কাজ এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। তবে কবে আবার নতুন করে সেই কাজ শুরু হবে তা কিন্তু সেই সদুত্তর কিন্তু কেউ কিন্তু দিতে পারছে না। মালদা থেকে ক্যামেরায় অভিষেক দাসের সাথে রাজীব ঘোষের রিপোর্ট, নিউজ টাইম। পূর্বস্থলীতে মিড ডে মিলে আমরা ওরা, এই খবর নিয়ে বিস্তারিত ফিরবো, তবে সময় এখন একটি ছোট্ট বিরতি। চোখ রাখুন। স্কুল একটাই পূর্বস্থলীতে, কিন্তু মিড ডে মিলের হাড়ি আলাদা। হিন্দুদের জন্য আলাদা হাড়িতে রান্না হচ্ছে, মুসলিমের জন্য আলাদা হাড়িতে রান্না হচ্ছে। এই অবস্থা একটি প্রাথমিক বিদ্যালয়ে। পূর্বস্থলীতে মিড ডে মিলে আমরা ওরা, হিন্দু সংখ্যালঘু পড়ুয়াদের পৃথক রান্না, 25 বছর ধরে আলাদা হাড়িতে রান্নার ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে অনাসৃষ্টি কাণ্ডে তোলপাড়। এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিধান চন্দ্র। এই যে বিষয়টাই মানে একই স্কুল, এদিকে দুটো হাড়িতে একদিকে হিন্দু আর একদিকে মুসলিমের রান্না হচ্ছে, এই বিষয়টি প্রশ্ন তো উঠবেই যে এত বছর ধরে একই বিষয় হয়ে আসছে, সেটা কিভাবে? দেখো, এই বিষয়টা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে যে মিড ডে মিলের রান্নাই ধর্মীয় মেরুকরণ কিভাবে হলো, এবং শুধু হলো নয়, প্রায় দীর্ঘ 25 বছর ধরে এমনটাই হয়ে আসছে। এটা নিয়েই আরো বড় প্রশ্ন তৈরি হয়েছে। যদিও প্রশাসনের নজরে আসে, সংবাদ মাধ্যম ঘটনাস্থলে পৌঁছানোর পর
যখন এই বিষয় নিয়ে যখন খবর করা হয়, সামনে আনা হয় গোটা বিষয়টিকে, তখনই প্রশাসনের টনক নড়ে এবং তড়িঘড়ি ওই স্কুলে একসাথে রান্নার বন্দোবস্ত করা হয়। শুধু রান্না নয়, সেখানে আলাদা রাঁধুনি রয়েছে, 2 সম্প্রদায়ের রাঁধুনি নিযুক্ত হয়েছে, তাদের বাসন আলাদা রয়েছে 2 সম্প্রদায়ের জন্য এবং সম্পূর্ণ আলাদা ভাবে বসে খাওয়ানো হয় মিড ডে মিলের খাবার দাবার এই স্কুলের। এমনটাই হয়ে আসছে এবং এটা কিভাবে সম্ভব হলো, কেন কারো নজরে এলো না এবং স্কুলে যারা দায়িত্বে রয়েছেন, প্রধান শিক্ষক থেকে শুরু করে ম্যানেজিং কমিটির যারা দায়িত্বে রয়েছেন, তারা কেন বিষয়টি নজরে আনেননি বা আনলেও কি এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, এমন বিভিন্ন রকম প্রশ্ন সামনে আসছে। যেখানে স্কুলের পড়ুয়ারা একই সাথে তারা বড় হবে, হিন্দু মুসলিম 2 সম্প্রদায়ের মানুষরাই একসাথে তারা বড় হয়, কিন্তু সেই ছোট বয়স থেকে তাদের মধ্যে কি ধারণা তৈরি হবে, কিভাবে বিভেদ তৈরি করা হচ্ছে একটি স্কুলের খুদে পড়ুয়াদের মধ্যে, তার জ্বলন্ত ছবি ধরা পড়লো পূর্বস্থলীর এই প্রাথমিক বিদ্যালয়ে এবং বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে এবং স্কুলের মিড ডে মিলের রান্না কোনো রকম নির্দেশিকা ছাড়া বা কোনো কিসের চাপ, কেনই বা হলো, এই বিষয়টি সামনে এসেছে এবং প্রশাসন ইতিমধ্যেই যদিও বন্ধ করে দিয়েছেন এবং আজ থেকেই তাদের একসাথে রান্নার ব্যবস্থা করেছে। কিন্তু এই ব্যবস্থা কেন আগে হলো না, কেন 25 বছর ধরে এমনটাই হয়ে আসছে, কেন নজরে আসেনি প্রশাসন বা স্কুল শিক্ষা পরিদর্শক থেকে শুরু করে, তারা কি বিষয়টি জানতেন না? মিড ডে মিলে যারা দেখাশোনা করেন তারা কি বিষয়টি জানতেন না? এই বিষয়গুলি সামনে এসেছে এবং সংবাদ মাধ্যমের অবশেষে বিষয়টি নজরে আনতেই এমন একটি ধর্মীয় মেরুকরণের ছবি যখন সামনে আনা হয় তখনই নজরে আনে এবং স্বভাবতই এই একটা ব্যাধি বলা যেতে পারে, এই ব্যাধিকে দূর করা সম্ভব হয়েছে সংবাদ মাধ্যমের চাপে পড়ে অবশেষেই প্রশাসন ব্যবস্থা নেয়। কিন্তু কেন এতদিন চললো, কিভাবেই বা চললো এবং এই ধর্মীয় মেরুকরণ মিড ডে মিলের রান্না 2 সম্প্রদায়ের জন্য আলাদাভাবে কিভাবে চলছিল তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। যদিও গ্রামবাসীরা একেবারেই তারা বলছেন যে তারাও এটা চান না। স্কুলের প্রধান শিক্ষক ক্যামেরার সামনে তিনিও স্বীকার করেছেন যে তিনিও চান 2টো রাঁধুনির জন্য আলাদা করে তাদের বেতন দিতে হয়, কেন একসাথে হলো না, এমনটাই। টাকা নাম এটা নয়, গোটা পরিবারকে হেনস্থা এক সুদের ব্যবসায়ী। এই খবরে ফিরবো, তবে সময় এখন একটি বিরতির সঙ্গে থাকুন। সুদের টাকা না পেয়ে পরিবার শুদ্ধ সবাইকে বাড়ি থেকে তুলে এনে দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ এক সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনা আলিপুরদুয়ার জেলার থানুপাড়া এলাকার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশ। অত্যাচারিত পরিবারের 4 সদস্যকে উদ্ধার করে পুলিশ। এক বছরের বেশি সময় পার হয়ে গিয়েছে ঋণের। অভিযোগ, এখনো পর্যন্ত সুদসহ টাকা মেলেনি। ঋণ পরিশোধ না করায় গোটা পরিবারকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল এক সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনা আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের থানুপাড়া এলাকার। 1,10,000 টাকার জন্য মাসে 36,000 টাকা সুদ দিতে হতো বলে জানিয়েছে অত্যাচারিত পরিবার। সুদ মেটানোর জন্য রীতিমতো চাপ দেওয়া হতো বলে অভিযোগ। কত টাকা নিয়েছিলেন? টাকা নিছি 10,000, 20,000, 30,000 এরকম করে টাকা নিছি। পরে টাকাটা একসঙ্গে জড়ো করে দিয়েছে, জড়ো করে 1 লাখ টাকা, 1,10,000 টাকা নাকি ওনার হিসাবে হয়েছে। তো হওয়ার পরে 36,000 টাকা করে মাসে মাসে আমি সুদ দিছি। উনি সমিতির কথা বইলা, ব্যাংকের কথা বইলা চাপ দিয়ে আমার কাছ থেকে সুদ উঠাইছে। আমার মায়ের চোখ অপারেশন করব, চোখ অপারেশন করার সময় টাকাটা হাতে ছিল না। তারপরে টাকাটা নিছি, নিয়ে চোখ অপারেশন করাইছি আর একটা লোন ক্লোজ করছি। এর জন্য নিয়েছি। আর ওইখান থেকে লোনটা আমাকে দিবে, একটু টাইম লাগতেছে, কিন্তু লোনটা আমার হচ্ছে না। হলে ওনার টাকাটা আমি দিয়ে দিব, কিন্তু উনি ওইটা মানতেছে না। উনি বাড়িতে যায় গরুর মতো টাইনা শেষরা দুইটা নিয়ে বাড়ি থেকে নিয়ে আসে। সুদ ব্যবসায়ীর হিসেব অনুযায়ী 5 লক্ষ টাকা বকেয়া রয়েছে অভিজিৎদের কাছে। কত টাকা পাবেন? আমি 1 লাখ না 5 লাখ টাকা পাবো। কিসের? না 5 লাখ টাকা। কিসের টাকা পাবেন? ওই দলিল দিয়ে ইন্টারেস্ট, দলিল দিয়ে ইন্টারেস্টে দিছে। কত পার্সেন্ট ইন্টারেস্ট? 36,000 টাকা মাসে সুদ। কত জানি ইন্টারেস্ট দিছে, আমি তো ছোট সমস্যা জানি না, কিন্তু ওনার কাছে 5 লাখ টাকা পাবো। কবে দিচ্ছেন টাকা? 1 বছর হয়ে গেছে। টাকা দিচ্ছে না মানে কোনো সুদ টুদ কোনো কিছু দেয় নাই? সুদ দেয় নাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশ। অভিজিৎ সহ 4 জনকে উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত গ্রেপ্তার 1। নিউজ টাইম। রথযাত্রা উপলক্ষে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবরে ফিরবো, তবে সময় এখন একটি ছোট্ট বিরতির। চোখ রাখুন।
রথযাত্রা উপলক্ষে দীঘায় বেশ খানিকক্ষণ আগে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সড়ক পথে গিয়েছেন তিনি, তারপরে একেবারে সাজু সাজু রব গোটা দীঘা জুড়ে, কারণ প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরে। রথযাত্রা উপলক্ষে দীঘায় পৌঁছেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি দীঘার রথযাত্রায় উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সোনার ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়েই রথযাত্রার সূচনাও করবেন মুখ্যমন্ত্রী। ভক্তদের ভিড় সামাল দিতে সেখানে উপস্থিত থাকবে কলকাতা পুলিশ, থাকবেন ট্রাফিক বিভাগের 10 জন সার্জেন্ট। ট্রাফিক বিভাগের 10 জন সার্জেন্টকেও সেখানে পাঠানো হচ্ছে। গোটা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দীঘা। রথযাত্রার দীঘার জগন্নাথ মন্দিরে একেবারে সাজু সাজু রব, শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে আসে। সবটাই খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে রয়েছে আর মাত্র 2 দিন, আর ঠিক তার আগের মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। রথযাত্রা উপলক্ষে দীঘায় পৌঁছেও গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দীঘার জগন্নাথ মন্দিরে পালিত যে রথযাত্রা সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সোনার ঝাঁটায় ঝাড়ু দিয়ে রথযাত্রার সূচনাও করবেন তিনি। সেখানে ভক্তদের ভিড় সামাল দিতে থাকবে কলকাতা পুলিশ, থাকবেন ট্রাফিক বিভাগের সার্জেন্টরা। ট্রাফিক বিভাগের 10 জন সার্জেন্টকেও পাঠানো হয়েছে সেখানে। আর এর পাশাপাশি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়েও বিতর্ক শুরু হয়েছে। গজা প্যারার আপত্তি রয়েছে বঙ্গ বিজেপির। পুরী থেকে আসবে মহাপ্রসাদ, তমলুক গৌরাঙ্গ মন্দিরে থাকবে পুরীর মহাপ্রসাদ। 5 দিন ধরে রাজ্যে বিলি হবে সেই মহাপ্রসাদ, এমনটাই ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক। মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে। সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে, দুনিয়ার ডাক আছে, হুগলিরও ডাক আছে, সব জায়গায় ডাক আছে। অতএব আমরা বরাবর করি, নতুন করব। হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন। কখন মর্নিং ওয়াক করবে, কখন ইভিনিং ওয়াক করবে, কখন সমুদ্রে হাঁটবে, কখন সমুদ্রের নিচে হাঁটবে। আর এর পাল্টা ধর্ম নিয়ে ফুটবল খেলছে বিজেপি, এমনটাই অভিযোগ করছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি কি বলেছেন শোনাবো। জগন্নাথ দেব তথা ধর্ম নিয়ে ফুটবল খেলা শুরু করেছেন, রাস্তায় নামিয়ে এনেছেন। বলছেন এরা দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করবে, তো আমরা পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করব। কোন দোকানের প্রসাদ কোন জায়গা থেকে তৈরি হচ্ছে এগুলো এদের কাছে বড় হিসেব হয়ে উঠেছে। আর বাঙালি সাধারণ ধর্মপ্রাণ মানুষ, তারা সব সময় ধর্মের প্রতি ভক্তি দেখিয়ে জগন্নাথ দেব, নারায়ণ, দুর্গা, কালী এদের প্রতি ভক্তি দেখিয়ে তারা যৎসামান্য যা নিজেদের সামর্থ্য সেই মিষ্টি কিনে প্রসাদ হিসেবে তারা পুজো দেন, দিয়ে সেই প্রসাদ ভক্ষণ করে নিজেকে পরমার্থ মনে করেন। এই যে জিনিস এবং সব ধর্ম একসঙ্গে থাকছে বাংলায়, এই পরিবেশটাকেই নষ্ট করতে চাইছেন বর্তমান বিজেপি, বিশেষ করে শুভেন্দু অধিকারী যার পান্ডা। পুরো ধর্মীয় ক্ষেত্রটাকে কলুষিত করে দিয়েছেন বাংলায় এই একজন লোক। পশ্চিমবঙ্গকে ধর্মের নিরিখে সমাজকে ভাগ করছেন। পশ্চিমবঙ্গতে একটা সাধারণ মানুষ এবং বাচ্চাদের মধ্যেও একটা বিষ মনের মধ্যে একটা বিষাক্ত করে দেওয়ার চেষ্টা করছে ধর্মের নিরিখে। আজকে সামনে রথের পুজো, রথ যাত্রা, সেটাকে নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতা। তার থেকেও বড় কথা, কোন জগন্নাথ দেব বড়, পুরীর না দীঘার? শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধন করলো এসএসসি, আবার পথে চাকরিহারা শিক্ষকেরা। এই খবরে ফিরবো, সময় এখন একটি বিরতির, সঙ্গে থাকুন।
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন। বিজ্ঞপ্তি সংশোধন করলো এসএসসি, আর তাদের তরফ থেকে জানানো হয়েছে ওবিসি প্রার্থীদের জন্য এখনই নতুন কোনো আবেদনের ব্যবস্থা নয়। আপাতত বিজ্ঞপ্তিতে কোনো পৃথক ব্যবস্থা নেওয়া হবে না। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন করতে হবে তাদেরকেও। পরবর্তীতে ওবিসি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে পৃথক আবেদনের ব্যবস্থা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল এসএসসি। পাশাপাশি ফের চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা একেবারে চাকরির দাবিতে রাজপথে। করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান। চাকরিহারাদের রুখতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। দাবি না মানলে লাগাতার অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা। থালা বাজিয়ে প্রতিবাদ স্লোগান চাকরিহারাদের। এ বিষয়ে আরো বিস্তারিত প্রতিবেদন দিয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর, দেখব। গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা তারা আজ করুণাময়ীতে জমায়েত করে এবং করুণাময়ী থেকে একটি র্যালির মাধ্যমে তারা এসএসসি দপ্তরে চলে আসেন এবং এসএসসি দপ্তরে আসার পর তারা অবস্থান বিক্ষোভ করছেন। তাদের যে দাবি হচ্ছে 3টি দাবি, এবং যেটা দাবিটির মধ্যে প্রথম দাবি হচ্ছে কি স্যাটিসফাইড লিস্ট বার করতে হবে এবং তার মধ্যে তাদেরকে ফের তাদের যে চাকরি যেটা আছে সেই চাকরি বহাল করতে রাখতে হবে। পাশাপাশি এসএসসি তরফ থেকে দ্বিতীয় দাবি তারা করছেন যে সার্টিফাইড লিস্ট বার করার পাশাপাশি হচ্ছে দ্বিতীয় দাবি যার মধ্যে যোগ্য এবং অযোগ্য লিস্ট বার করতে হবে, এবং তৃতীয় দাবি হচ্ছে যে যারা অযোগ্য তাদের লিস্ট সিবিআই দপ্তরে দিতে হবে এবং সিবিআইকে দিয়ে দিতে হবে। এই দাবি নিয়ে তারা এসএসসি দপ্তরের সামনে এসছেন এবং গ্রুপ সি গ্রুপ ডি যারা শিক্ষাকর্মীরা তারা ইতিমধ্যে অবস্থান বিক্ষোভ করছেন। তারা জানাচ্ছেন তারা যে চেয়ারম্যান তার সাথে দেখা করবেন, নাহলে দেখা না করলে তারা উঠবেন না এবং তারা বসে থাকবেন, এমনটাই তারা দাবি করছেন। কিন্তু পুলিশ সূত্রে খবর কি চেয়ারম্যান এই মুহূর্তে এসএসসি দপ্তরে নেই এবং তিনি বেরিয়ে গেছেন, সেক্ষেত্রে তাদের আজকে দেখা হবে না চেয়ারম্যানের সাথে। সেই জন্য যারা অবস্থান বিক্ষোভ করছেন গ্রুপ সি গ্রুপ ডি যারা শিক্ষাকর্মীরা তারা ইতিমধ্যে বসে পড়েছেন রাস্তার উপরে এবং সেখানে তারা অবস্থান বিক্ষোভ করছেন। মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছিল কি 20 এবং 25,000 টাকা তাদেরকে দেওয়া হবে, কিন্তু সেই মামলা হওয়ার পর তাদের উপরে মামলা হওয়ার পর সেই 20 এবং 25,000 সেটাও বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে তারা কোথায় যাবেন এমনটাই তারা জানাচ্ছেন। তারা যোগ্য শিক্ষাকর্মী এবং তারা যাবেনটা কোথায়, তারা মাইনে নেই, তারা সংসার পরিবার চালাবেন কোথায়, এই যে দাবিতে অর্থাৎ চাকরি ফেরত দাবিতে তারা ইতিমধ্যে অবস্থান বিক্ষোভ করছেন এসএসসি দপ্তরের সামনে। বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর, নিউজ টাইম বাংলা। ফের চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা একেবারে রাজপথে। তারা অভিযান করলেন এসএসসি ভবন। তাদের রুখতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। দাবি না মানলে লাগাতার অবস্থানের হুঁশিয়ারি। সুন্দরবনের মুকুটে এবার নয়া পালক। এবার শুধু আর ব্যাঘ্র দর্শনই নয়, এবার বিশেষ করে আকর্ষণ বাড়াবে বাটাগুড়া বাস্কা কচ্ছপ। এই খবর নিয়ে ফিরবো, তবে সময় এখন একটি বিরতির, সঙ্গে থাকুন। রয়্যাল বেঙ্গল টাইগারের সংরক্ষণের পর এবার বাটাগুড়া বাস্কা কচ্ছপের সংরক্ষণেও সাফল্য পেল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। তাদের দাবি এই বিলুপ্তপ্রায় কচ্ছপটির সংরক্ষণের পাশাপাশি তাদের বংশবৃদ্ধি করতেও পারা গিয়েছে। কৃত্রিম উপায়ে ডিম ফাটানো সম্ভব হয়েছে। এর ফলে আরো বেশি পরিমাণে কচ্ছপ পাওয়া যাবে বলে মনে করছে বন দফতর। প্রথমে রয়্যাল বেঙ্গল টাইগারের সংরক্ষণে সাফল্য, তারপর এবার বাটাগুড় বাস্কা কচ্ছপের সংরক্ষণেও সাফল্য পেল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। বলা হয় বিশ্বের আর কোথাও পাওয়া যাবে না এমন প্রাণী রয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সংরক্ষণে। এমনই একটি প্রাণী হলো বাটাগুড় বাস্কা বা পোড়া কাঠ নামক একটি বিশেষ প্রজাতির কচ্ছপ। বিলুপ্তপ্রায় প্রাণীটি এবার সফল সংরক্ষণ করল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। জানা যায় একসময় সুন্দরবন থেকে শুরু করে মায়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত এই বিশেষ প্রজাতির কচ্ছপের বসতি ছিল। বর্তমানে আর সারা বিশ্বের কোথাও এদের দেখা মেলে না বলে দাবি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের। 1997 সালে সমুদ্র উপকূল থেকে অন্যান্য কচ্ছপের ডিম সংগ্রহ করতে গিয়ে এই বিলুপ্তপ্রায় প্রাণীটির ডিম মেলে, তা থেকে 2টি বাচ্চা হয়। তারপর 2008 সালে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এই প্রজাতির 7টি পুরুষ এবং 5টি স্ত্রী কচ্ছপের সংরক্ষণের কাজ শুরু করে। বর্তমানে 650টিরও বেশি এই কচ্ছপ রয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তত্ত্বাবধানে। দুনিয়াতে ওয়াইল্ডে কোথাও নেই এটা আমরা বলতে পারি। তো আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ থেকে 7টা মেল আর 5টা ফিমেল ধরে এই কনজারভেশন প্রোগ্রামটা 2008 সালে শুরু হয়েছিল।
বিশেষ করে লাস্ট 3 বছর ধরে আমরা ইনকিউবেশন আর্টিফিশিয়ালি করার চেষ্টা করেছি ওই ডিমগুলো নিয়ে। তার অনেক সাকসেস আমরা পেয়েছি। এবছর মোট 223 বাটাকুর বাস্কা নতুন হ্যাচলিংস আমরা পেয়েছি। এটা একটা ভালো কভার আছে বাটাকুর বাস্কা কনজারভেশন প্রোগ্রাম। আমরা এই বাটাকুর বাস্কার সম্বন্ধে বেশি কিছু মানে সাইন্টিফিকলি জানি না, ওটা কোন এলাকাতে পছন্দ করে, কোন এলাকাতে ব্রিডিং করে, এগুলো নিয়ে। তার জন্য আমরা মানে স্যাটেলাইট ট্রান্সমিটার তার উপরে বসিয়ে 2022 সালে আমরা ওগুলোকে ছেড়ে দিলাম। আমরা ওর ট্র্যাকিং রিপোর্টগুলো পেয়েছি, 10টা ছাড়া হয়েছিল। ওখান থেকে অনেকগুলো আমরা সাইন্টিফিক ইনফরমেশন পেয়েছি, যে ওদের পছন্দের জায়গা, কত স্যালিনিটি ওনারা থাকে, কোন কোন জায়গাতে ঘুরে, এগুলো আমরা পেয়েছি। বর্তমানে সজনেখালির পাশাপাশি দোবাকি, ঝিলা, নেতিতপানি, ঝিঙেখালি, চামটা এবং হরিখালিতে এদের সংরক্ষণ ও প্রজননের ব্যবস্থা করেছে বন দপ্তর। কৃত্রিম উপায়ে ডিম ফাটিয়ে তাদের বংশবৃদ্ধি করা সম্ভব হয়েছে, আর এর ফলে বেশি পরিমাণে এই কচ্ছপ পাওয়া যাবে বলে মনে করছে বন দপ্তর। এছাড়াও এদের স্বাভাবিকভাবে প্রকৃতিতে ফিরিয়ে আনতে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণে এই কচ্ছপদের তাদের পছন্দের পরিবেশে ছাড়া হবে বলে জানিয়েছে বন দপ্তর। নিউজ টাইম। বেঙ্গল লাইন এখনকার মতো এই পর্যন্তই। এরপর দেখুন নিউজ এক্সপ্রেস, তারপর নেশন টাইম দেখুন সাধনার সঙ্গে।